শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফ্লাশ হয়ে গেছে তাদের অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল। আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। আসামি 25 জন। আবু সাইদের পরিবার আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন, এই প্রক্রিয়া চলছে, তো এটা দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরাজ অশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ী। করফাঁকি বন্ধ সহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদের। দেশে এইচএমপি ভাইরাস শনাক্তের পর জনমনে উদ্বেগ, আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। মাস্ক ব্যবহার সহ 7 নির্দেশনা অধিদপ্তরের। জুলাই অভ্যুত্থানের চেতনা, এবার নতুন আঙ্গিকে হবে অমর একুশে বইমেলা। চলছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। পরিধি নিয়ে কিছু প্রকাশকের অসন্তোষ। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, যা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে এবার ট্রাইব্যুনালে মামলা করেছে শহীদ আবু সাইদের পরিবার। ট্রাইব্যুনালে এ নিয়ে মাঠে নেমে চক্ষু চড়ক গাছ পুরো তদন্ত সংস্থার। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানান, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড সহ ইলেকট্রনিক নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাই আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। এছাড়া গুম নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্য উপাত্ত হাতে এসেছে প্রসিকিউশনের। সেগুলো জব্দ করতে গিয়ে রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও এখনই অসহযোগিতার অভিযোগ আনতে নারাজ চিফ প্রসিকিউটর। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরের গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। ঠিক উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো। জিয়া সবসময় দেশের খবর রাখছেন,
একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকেই। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আসছে বাজেটে নতুন কর হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। সাধারণ মানুষ যারা, এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এই যে ফল ফ্রুটের যে দাম বাড়ছে, এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। ভ্যাট ট্যাক্সটা যদি একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে সাধারণ মানুষের হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার দেখে 14 দিন রাখতে বা 7 দিন রাখে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। ভ্যাট বাড়ালে যদি সাথে সাথে ওষুধের দাম বেড়ে যেতে হয়, বাড়িয়ে ফেলতে হয়, তাহলে আমরা যাবো কোথায়? সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তার তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তার রাজস্ব লাগে। ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকে বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। হায়ার ইন্টারেস্ট কস্টে হলেও গ্লোবাল বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিছু লোন নিয়ে হলেও এই শর্ট টার্মটা ওনারা অ্যাড্রেস করতে পারেন। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক, এবং সেটা যদি করা যায় এবং আগামী বাজেটে একটা সুযোগ আছে এইসব যেগুলো শুল্ক আরোপ করা হয়েছে সেটা আবার একটু পুনর্বীক্ষণের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে, মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন সব শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান, সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন, কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা? 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না কেন? কেন এটাকে লাল ফিতা দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আবার আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে কেন তারা রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে
তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক, মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। HMP ভাইরাস নিয়ে সচিবালয়ে গণমাধ্যমে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্সট্রিম বাচ্চা অথবা অনেক বেশি বয়স, এই গ্রুপগুলো তাদের ক্ষেত্রে এই ভাইরাস দিয়ে ইনফেকশন না, তাদের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রেই তাদের জটিলতা বেশি হয়। একইভাবে তাদের ক্ষেত্রে এই ভাইরাসটিতে একটু বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। আদারওয়াইজ এই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তিদের সাধারণ ফ্লুয়ের চিকিৎসা হবে এবং ওনারা একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। এছাড়া কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা পৃথিবীর কোনো দেশের রেগুলেটররা, এমনকি যেই দেশ থেকে এসেছে চায়না, তারাও আসলে এখন পর্যন্ত কোনো রকমভাবেই কোনো আতঙ্কিত হওয়ার অথবা কোনো সতর্ক অবস্থাও তারা আসলে জেনারেট করেনি বা অন্যদের জন্য জানায়নি। এই ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত সবাই সাধারণ, এটা একটা ফ্লুয়ের সিজন চলছে, অথবা ফ্লু সিজনে যা কমন প্রিকশন সেই প্রিকশনগুলো নিলেই চলবে। সবাই যা করতে না, মানে আমাদের তো ফ্লু, তো এটা মানে ফ্লু চিকিৎসায় তো আপনারা জানেন যে 7 দিনের মধ্যে মোটা থাকে, এটা আউটকাম প্রায় 1। মানে চিকিৎসা শুধুমাত্র জ্বর কমার জন্য, ব্যথা কমার জন্য যেটুকু লক্ষণ থাকে, লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আর এর সঙ্গে বাড়তি যেটা বলছি আমরা ফ্লুইড এবং একটু ভালো খাবার। কিন্তু এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। লক্ষণ যদি সর্দি থাকে অ্যান্টিহিস্টামিন, যদি গায়ে ব্যথা থাকে প্যারাসিটামল, যেগুলো কমনলি দেন ডাক্তার, জাস্ট এইটুকুই। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বাগিয়ে নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় আসামি করা হয়েছে। অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তাদেরও। এর আগে অবৈধভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গেল রোববার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনকে আসামি করে মামলা করে দুদক। সরকারি প্রতিষ্ঠানে ঘাপটি বেড়ে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনও সরকারের বিপ্লবী ভূমিকা দেখা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, যা হতাশাজনক। বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক বলেও মন্তব্য করেন অলি। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে, আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না। এটা যদি এভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আগামীতে বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করবে ব্রাজিল, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্রাজিলের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব তৈরি হয়েছে কিনা। জবাবে নায়েবে আমির বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। বাংলাদেশে আরো কিভাবে এক্সপোর্ট বাড়াতে আলোচনা করেছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস, এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কিভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু
ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি পোলট্রিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। বইপ্রেমীদের বরণ করে নিতে একটু একটু করে এগিয়ে চলছে অমর একুশে বইমেলা 2025-এর প্রস্তুতি। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণে আর সোহরাওয়ার্দী উদ্যানে হলেও পরিবর্তন এসেছে সার্বিক বিন্যাসে। এরই মধ্যে শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। তবে প্যাভিলিয়ন না পাওয়া আর স্টল পরিধি ছোট হওয়া নিয়ে কিছু প্রকাশকের মাঝে অসন্তুষ্টি থাকলেও কর্তৃপক্ষের প্রত্যাশা সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশের চেতনা প্রতিফলিত হবে এবারের বইমেলায়। পাতাঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপর এই বিস্তীর্ণ প্রাঙ্গণে শুরু হবে কালো অক্ষরে স্বপ্ন বোনা লেখক পাঠকের সংসার। প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুড়ি আর মাপঝোঁকের কাজ। সারি সারি বাঁশের গাঁথনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে বইমেলার কাঠামো। এরপরই হাতুড়ি পেরেকের ছন্দে শুরু হবে স্টল নির্মাণের কাজ। যাদের হাতের স্পর্শে একটু একটু করে গড়ে উঠছে বইমেলা, মজুরির বিনিময়ে কাজ করলেও তাদেরও স্পর্শ করেছে প্রাণের মেলার আবেদন। বিভিন্ন জায়গায় কাজ করি, সে জায়গা থেকে এখানে মেলার কাজ করতেছি, খুব ভালো লাগে, আনন্দ পাচ্ছি। এখন আমাদের এই যে বাদাবাদির কাজ চলতেছে, বাঁশ গাড়ার কাজ চলতেছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে মনে, আরো তো পুরো মাঠ বাকি আছে। পুরনো ছক ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক পাঠক আর প্রকাশকের মেলবন্ধন। স্টল পরিধি আর প্যাভিলন নিয়ে প্রকাশকদের মাঝে অসন্তুষ্টি থাকলেও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলছেন, অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নিয়েছেন মেলা কমিটি। বইমেলা করার জন্য একটা কমিটি আছে এবং সেখানে 33 জন সদস্য, সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। একটা নতুন পরিস্থিতিতে মানুষের চোখে মুখে যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, তখন আমরা একটা ভালো বইমেলা করতে চাই, উৎকৃষ্ট বইমেলা করতে চাই, যে বইমেলাটা নতুন স্বপ্ন দেখাবে। এবং এই কারণে এবার বইমেলার প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সবার প্রত্যাশা, সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম বুকে ধারণ করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে বাঙালি চেতনার ধারক বইমেলা প্রাঙ্গণ। তবে যাদেরকে ঘিরে এত আয়োজন, এবার সেই পাঠকের প্রস্তুতির পালা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। এবং শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ী। কর ফাঁকি বন্ধ সহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।